সত্যি তো, এমন অন্ধকার, এমন বৃষ্টিতে চোরের পক্ষে এমন সুযোগ আর কি বা হতে পারে। তাই রাখালের পক্ষে এটা সুবর্ণ সুযোগ। রাখাল তখন পা টিপিয়া টিপিয়া পার্সেল গুদামের সম্মুখে উপস্থিত হইল। বাতি নামাইয়া রাখিয়া তালা খুলিবার জন্য তাহা বাম হস্তে ধরিল, কিন্তু তাহার হাত ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। দক্ষিণ হস্ত হইতে চাবিগুচ্ছ পড়িয়া ঝনঝন করিয়া শব্দ হইল। দাঁড়াইয়া রাখাল ভাবিতে লাগিল, দ্বার খুলিয়া যদি দেখি সন্ন্যাসী দানা পাইয়া উঠিয়া বসিয়া আছে, যদি আমাকে দেখিয়া সে খসখস করিয়া হাসিয়া ওঠে। ভয়ে রাখালের বুক দুরু দুরু করিতে লাগিল। তখন চাবি ও বাতি উঠাইয়া কম্পিত পদে আবার সে আপিস কক্ষে ফিরিয়া গেল। নমস্কার, আমরা শুনছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। তাহলে আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। চেয়ারে বসিয়া কয়েক মিনিট রাখাল চিন্তা করিল। নিজের দুর্বলতায় লজ্জিত হইয়া মনে মনে বলিল, আমি কি বালক, নাকি স্ত্রীলোক, নাকি অজ্ঞ গ্রাম্য কৃষক যে ভূতের ভয়ে পলাইয়া আসিলাম? যে মরিয়াছে সে আবার দানা পাইয়া উঠিয়া বসিবে কেমন করিয়া? আমার হাতের এই একটি সুযোগ উপস্থিত হইয়াছে, আমি কি এই রূপ ছেলে মানুষই করিয়া তাহা হারাইব? না, তাহা কখনোই হইবে না। আমি যাইব, দেখিব অদেষ্টে কি আছে। ঘড়ির পানে চাহিয়া দেখিল 2টা বাজিতে 20 মিনিট বাকি। আর অধিক সময় নাই। 2টার সময় সিগন্যালম্যান আসিয়া উপস্থিত হইবে, তখন সমস্তই পণ্ড হইয়া যাইবে। রাখাল তখন দৃঢ়চিত্ত হইয়া চাবি ও লণ্ঠন দৃঢ় মুষ্টিতে ধারণ করিয়া আবার পার্সেল গুদামের দ্বারে উপস্থিত হইল। চাবি খুলিয়া গুদামে প্রবেশ করিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিল। নানা আকারে ছোট বড় পার্সেল, ফলের টুকরি, মুকাটা টিনের ক্যানেস্তারা প্রভৃতি মেঝের ওপর চারিদিকে ছড়ানো রহিয়াছে। মধ্যস্থলে গৈরিক বস্ত্র পরিহিত সেই মৃতদেহ। লণ্ঠনের আলো মৃত সন্ন্যাসীর মুখের উপর ফেলিয়া দূর হইতেই রাখাল কিয়ৎক্ষণ তৎপ্রতি চাহিয়া রহিল। যখন দেখিল সেই দেহে স্পন্দন মাত্র নাই, তখন সে জুতা পরিত্যাগ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইল। কাছে দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের প্রতি আবার দৃষ্টিপাত করিল। লোকটির বয়স 30 বৎসর বলিয়া অনুমান হইল। উজ্জ্বল শ্যামবর্ণ, সুশ্রী পুরুষ, মাথায় বড় বড় চুল, জটা পাকাইয়া গিয়াছে, মুখে গোপদাড়ি রহিয়াছে, কিন্তু তাহা পরিমাণে তেমন অধিক নহে। চক্ষু দুইটি উল্টাইয়া রহিয়াছে। সেই ভুলুণ্ঠিত জটাজাল আর সেই নিমেষ বর্জিত শূন্য চাহনি বর্তিকালোকে দেখিতে দেখিতে রাখালের মনে আবার কেমন আতঙ্ক সঞ্চার হইল। কিন্তু প্রাণপণ চেষ্টার বল সংগ্রহ করিয়া হাঁটু গাড়িয়া রাখাল সেখানে বসিল। মৃতদেহ হইতে বস্ত্রাবরণ উন্মোচন করিয়া কোমরে হাত দিয়া চাবি খুঁজিতে লাগিল। দেখিল সন্ন্যাসীর কোটি বস্ত্রে একটি রেশমি কাপড়ের বাটুয়া বাঁধিয়া রহিয়াছে। বাটুয়ার ফাঁস খুলিয়া দেখিল তাহাতে 2টি চাবি, একটি টিকিট এবং কিছু টাকা ও রেজগি রহিয়াছে। চাবি 2টি বাহির করিয়া তাহাদের সাহায্যে তরুঙ্গটি রাখাল খুলিয়া ফেলিল। ভিতর হইতে নানা বিচিত্র জিনিস বাহির হইতে লাগিল, যথা 2খানি গেরুয়া রেশমি কাপড়, একটি মশারি, একখানি গোল আয়না, সোনার চেন শুদ্ধ একটি ওয়াচ, একজোড়া গৈরিক বর্ণ পশমি চাদর, একটি মোমবাতি, 2টি দিয়াশালাই, একটি জল খাবার ঘটি, একখানি হিন্দি ভাগবত, একখানি রামায়ণ এবং সর্বশেষে একটি বড় থলি, বেশ ভারী বলিয়া বোধ হইল, এবং অষ্টেপৃষ্ঠে দড়ি জড়ানো খেরুয়া বস্ত্রে বাঁধা একটি দপ্তর। থলিটি ও দপ্তরটি বাহিরে রাখিয়া বাকি সমস্ত জিনিস রাখাল আবার বাক্সে ভরিয়া দিল। থলিটিতে রাখালের প্রয়োজনীয় দ্রব্যই আছে, বেশ ঝমঝম করিতেছে। ভাবিল, কে জানে
ইহাতে সবই রূপার টাকা, নাকি মোহরও আছে? দপ্তরটিতে কাগজ আছে, টিপিয়া বোঝা যায় নোটও তো থাকিতে পারে। যদি নোট থাকে, সবগুলি নোট হয়, তবে কত হাজার টাকা হবে কে জানে। বাক্স বন্ধ করিয়া চাবি বটুয়াতে পুনঃস্থাপিত করিয়া টিকিটখানি রাখাল আবার পরীক্ষা করিয়া দেখিল। সন্ন্যাসী শিরাথু হইতে আসিতেছে, হাওড়া যাইতেছিল। বাটুয়ার মুখ বন্ধ করিয়া দেহটি পূর্বমতো বস্ত্রাচ্ছাদিত করিয়া বগলে দপ্তর এবং বাম হস্তে থলি লইয়া রাখাল উঠিয়া দাঁড়াইল। লণ্ঠনটি মৃতের মুখের দিকে আবার ফিরাইয়া চকিত নেত্রে কয়েক মুহূর্ত চাহিয়া রহিল। কিন্তু এ কি সর্বনাশ! সন্ন্যাসী হাসিতেছে। পূর্বে তাহার অষ্টযুগল সংযুক্ত ছিল, তাহা ফাঁক হইয়া গিয়াছে। দুই পাটি দন্ত দেখা যাইতেছে। রাখাল তীরবেগে দরজার পানে ছুটিল। দরজা খুলিয়া জুতা বাহির করিয়া লইয়া কম্পিত হস্তে সশব্দে কপাট বন্ধ করিয়া দিল। কম্পিত হস্তে কোনো মতে তালা বন্ধ করিয়া কম্পিত দ্রুতপদে আপিস কক্ষে ফিরিয়া গেল। একটা দেরাজ টানিয়া থলি ও দপ্তর লুকাইয়া রাখিল। সোরাই হইতে জল ঢালিয়া ঢকঢক করিয়া রাখাল 2 গ্লাস জল পান করিয়া ফেলিল। তাহার সর্বাঙ্গ হইতে ঘর্ম ছড়িতেছে। আপিসকক্ষ অত্যন্ত গরম বোধ হইতে লাগিল, কিন্তু বাহিরে গিয়া একটু বেড়াইতেও সাহস হইল না। বাহিরে অন্ধকার, ভীষণ অন্ধকার। আর বাহিরে সে যে হাসিয়াছে, সে যদি আসে, এইখানে আসিয়া উপস্থিত হয়, বলে আমার টাকার থলি দাও, আমার নোটের বস্তা দাও, তবে কি হইবে? না, তা কি আসিতে পারে? দরজায় তালা বন্ধ আছে যে। কিন্তু উহারা তালা দরজা মানে কি? হঠাৎই বাহিরে পদশব্দ হইল। কে আসে? ভয়ে রাখালের মুখ বিবর্ণ হইয়া গেল। বিস্ফারিত নেত্রে মুক্তদ্বার পানে মুখ ফিরাইল। দেখিল মৃত সন্ন্যাসী নহে, প্রেত নহে, সিগন্যালম্যান মহাবীর সিং। তাহাকে দেখিয়া রাখালের দেহে যেন প্রাণ ফিরিয়া আসিল। বলিল, মহাবীর সিং, এত দেরি করিয়া আসিলে? মহাবীর সিং ঘড়ির পানে চাহিয়া বলিল, না বাবু, এই তো 2টা বাজিল। আপনি তো আমাকে 2টা অবধি ছুটি দিয়াছিলেন। রাখাল বিকৃত স্বরে বলিল, হ্যাঁ, ছুটি তো দিয়াছিলাম, কিন্তু গুদামে একটা মরা পড়িয়া রহিয়াছে। আপিসে আমি একলা, একটু শীঘ্র শীঘ্র আসিতে হয় না? মহাবীর সিং হা হা করিয়া হাসিয়া বলিল, বাবু, আপনি কি ভয় পাইয়াছেন? ভয় কি? জ্যান্ত মানুষ কি মরা মানুষকে ভয় করিবে? কিছু ভয় নাই বাবু, আপনি শয়ন করুন। রাখালের অনুরোধক্রমে সিগন্যালম্যান আপিস কক্ষের মেঝেতেই শয়ন করিয়া রহিল। সিগন্যালম্যান 10 মিনিটের মধ্যেই নাসিকা গর্জন আরম্ভ করিল, কিন্তু রাখালের চক্ষু হইতে যেন আগুন ছুটিয়া বাহির হইতেছে। বাটারি বক্সের ওপর নিজ শয্যায় শয়ন করিয়া কিছুক্ষণ সে আড়ষ্ট হইয়া পড়িয়া রহিল। যেই দেরাজটিতে থলি ও দপ্তর রহিয়াছে তাহা চাবি বন্ধ হয় নাই। হঠাৎই রাখালের মনে হইল, কি জানি, যদি সিগন্যালম্যান রাত্রিতে উঠিয়া ওই দেরাজটা টানিয়া খুলে, উহার চাবিও নাই যে বন্ধ করিয়া দিয়া নিশ্চিন্ত হইবে। জিনিসগুলা বাসায় রাখিয়া আসিলে হয়। কিন্তু দেরাজ টানিয়া খুলিবার শব্দে যদি লোকটা জাগিয়া ওঠে এবং থলি বাহির করিতে দেখিতে পায়, কিংবা নাড়াচাড়ার ঝমঝম শব্দ শুনিতে পায়, তাহা হইলেই তো উহার মনে সন্দেহ হইবে। তখন কি বিভ্রাট ঘটিবে কে জানে। যেখানে মাথা রাখিয়া রাখাল শয়ন করিয়াছিল সেইখান হইতেই দেরাজটা আবার দেখাও যায় না। তাই সে বালিশটা পায়ের দিকে আনিয়া ঘুরিয়া শুইল।
একদৃষ্টে দেরাজটির পানে চাহিয়া রহিল। রাখাল ভাবিতে লাগিল, কে জানে কত টাকা আছে সব শুদ্ধ। থলিটা তো ৫-৬ সের ভারী। যদি সবই রূপার টাকা থাকে তবে ৫০০-এর কাছাকাছি। হ্যাঁ, তবে যদি উহার মধ্যে মোহর থাকে, কতগুলো মোহর আছে কে জানে। আচ্ছা, যদি সবগুলাই মোহর হয়? যদিও তাহা অসম্ভব, তথাপি হিসাব করিয়া দেখিতে ক্ষতি কি। রূপার টাকার অন্তত ২০ গুণ মূল্য হইবে। ১০,০০০ টাকা। আর ওই খেরো বাঁধা দপ্তরে নোট আছে নাকি কেবলই বাজে কাগজ? যদি নোট থাকে, কে জানে কত টাকার নোট হইবে। সবগুলাই যদি নোট হয় তবে ১,০০,০০০ টাকা হইতেও আটক নাই। রাখাল এইরূপ চিন্তা করিতে লাগিল, আর তাহার শোণিত ক্রমে উষ্ণ হইতে উষ্ণতর হইয়া তাহার মস্তিষ্ককে জ্বালাময় করিয়া তুলিল। এইরূপে ১.৫ ঘণ্টা কাটিল। ঘড়িতে তখন ৩:৩০। বৃষ্টি বোধহয় থামিয়া গিয়াছে। বায়ুর শব্দও আর শোনা যাইতেছে না। অত্যন্ত গরম বোধ হওয়াতে রাখাল উঠিয়া একটি দরজা খুলিয়া দিল। শীতল বায়ু আসিয়া তাহার ২ চোখে লাগিতে লাগিল। আরাম পাইয়া সে আরও একটু বাহিরে গিয়া দাঁড়াইল। আকাশের পানে চাহিয়া দেখিল নক্ষত্র ফুটিয়াছে, কিন্তু শেষ রাত্রি বলিয়া তেমন জ্যোতি আর নাই। ওই কিছু দূরে যেইখানে খুব অন্ধকার জমিয়াছে, সেইখানে ২টা বড় বড় আম গাছ আছে। উহার আড়ালেই রাখালের বাসা। মৃদু শীতল বায়ু তাহার সর্বাঙ্গ হইতে উত্তাপ যেন মুছিয়া মুছিয়া লইতে লাগিল। রাখাল ক্রমে প্রকৃতিস্থ হইল। ১,০০,০০০ টাকার স্বপ্ন তখন বাতুলের কল্পনা বলিয়া তাহার মনে হইল। ভাবিল, ৪-৫০০ টাকা তো আছে। যতদিন অন্য একটা চাকরি বাকরি না জোটে, ততদিন কোনো ক্রমে কাটাইয়া দিতে পারিব। এমন সময় টেলিগ্রামের ঘণ্টা ঢং ঢং করিয়া বাজিয়া উঠিল। রাখাল গিয়া কল ধরিল। একটু পরেই হাঁকিল, মহাবীর সিং, এই মহাবীর সিং, ওঠো ওঠো ওঠো, ফতুয়া মালগাড়ি ছোড়া। মহাবীর সিং উঠিয়া বসিল। একটা হাই তুলিয়া তুড়ি দিয়া বলিল, সীতারাম সীতারাম। কোন নম্বর বাবু? ২৬ নম্বর। গাড়ি তো নেই কাটেগা। নেহি। দ্বিতীয়বার হাই তুলিয়া স্থলিত পাগড়ি মাথায় ভালো করিয়া বাঁধিতে বাঁধিতে মহাবীর সিং সিগন্যাল ফেলিবার জন্য বাহির হইয়া গেল। রাখাল এই সুযোগটির প্রতীক্ষায় ছিল। সে বাহির হইবা মাত্রই রাখাল দেরাজ খুলিয়া থলি ও দপ্তর বাহির করিয়া আলোয়ানের ভেতর লুকাইয়া দ্রুত বেগে আপনার বাসায় গিয়া উপস্থিত হইল। শয়নকক্ষে তালা খুলিয়া আলো জ্বালিয়া থলিটির মুখ শিথিল করিয়া বিছানার উপর উপুর করিয়া ধরিল। যাহা বাহির হইল সবই সাদা সাদা, একটু হলুদের আভা নাই। শীতল বাতাস খাইয়া রাখাল যতই প্রকৃতিস্থ হইয়া থাকুক, একটি নৈরাশ্যের দীর্ঘ নিঃশ্বাস পড়িল। তখন রাখাল বিছানায় বসিয়া দপ্তরটি দড়ি খুলিতে লাগিল। সেই দড়ি কি আর সহজে খুলে? খানিকটা খুলে আবার একটা গ্রন্থি বাহির হয়। সে যাহা হোক, অনেক কষ্টে রাখাল সেই খেরুয়ার আবরণ উন্মোচন করিল। বাহির হইল কেবলই হিজিবিজি লেখা কাগজের রাশি। কোথায় বা নোট আর কোথায় বা ১,০০,০০০ টাকা। অনেকগুলো চিঠিপত্র, কতক নতুন কতক পুরনো, ছেঁড়া ছেঁড়া খবরের কাগজ আর ২খানি মোটা মোটা খাতা। রাখাল দেখিল খাতাগুলোয় বাংলা লেখা, ছিন্ন সংবাদপত্রেরও বঙ্গভাষা। একখানা খামে দেখিল ইংরেজিতে ঠিকানা লেখা রহিয়াছে, শ্রী শ্রী মহান্ত ভজনানন্দ গিরি, তিতারিয়া মাঠ, মহাদেবপুর পোস্ট, ভায়া সিরাথু, EIR।
রাখাল তখন অস্পষ্ট স্বরে বলিল, স্বামীজি দেখছি বাঙালি, আমি ভেবেছিলাম খোট্টা। খাতা দুইখানি পরীক্ষা করিয়া দেখিল, তাহা গ্রন্থাকারে লিখিত। রাখাল একটি বিদ্রূপের হাসির সহিত অস্পষ্ট স্বরে বলিল, ও বাবা, বড় কেউকেটা নয়, বাংলা গ্রন্থকার। কলকাতায় যাওয়া হচ্ছিল এই বই ছাপাতে নাকি? বলিতে বলিতে একখানি খাতার প্রথম পৃষ্ঠা খুলিয়া দেখিল, লেখা আছে আত্মজীবনচরিত প্রথম খণ্ড, গৃহস্থ জীবন। আর অপরখানির প্রথম পৃষ্ঠায় লেখা আছে খণ্ড সন্ন্যাস। এমন সময় স্টেশনে ঢং ঢং করিয়া ২৬ নম্বরের ২রা ঘণ্টা পড়িল। এক্ষুনি সিগন্যালম্যান গ্রিন দেবার জন্য হুকুম চাহিবে। রাখাল তাড়াতাড়ি টাকাগুলি থলিতে ভরিয়া দপ্তরটা যেমন তেমন করিয়া জড়াইয়া তরঙ্গের ভেতর পুরিয়া চাবি বন্ধ করিল। ঘরে দ্বারে তালা বন্ধ করিয়া দ্রুত পদে স্টেশনে গিয়া উপস্থিত হইল। প্রভাত হইল। বক্তিয়ারপুর হইতে প্যাসেঞ্জার ছাড়িল। এই গাড়িতে মহকুমার পুলিশ প্রভৃতি আসিয়া পৌঁছবে। রাখাল খালাসি পাঠাইয়া বড়বাবুকে ডাকাইয়া আনাইল। রাত্রে গাড়ি হইতে মরা নামিয়াছে, এই সংবাদ ইতিমধ্যেই চতুর্দিকে ব্যাপ্ত হইয়া পড়িয়াছে। তামাশা দেখিবার জন্য বাজারের অনেক লোক স্টেশনে আসিয়াছে। ট্রেন বাহির হইয়া গেলেই তাহারা পিলপিল করিয়া প্ল্যাটফর্মে ঢুকিয়া পড়িল। খালাসিরা মাঝে মাঝে হরযাও হরযাও করিয়া তাহাদের উপর তর্জন গর্জন করিল, কিন্তু কে বা শোনে কার কথা। পার্সেল গুদাম খুলিয়া মৃতদেহকে বাহিরে আনিয়া রাখা হইল। ওয়েটিং রুম হইতে খালাসিরা খানকতক চেয়ার আনিয়া মৃতদেহের নিকট স্থাপন করিল। দারোগাবাবু, স্টেশনের বাবুরা উপবেশন করিলেন। পুলিশের অনুরোধক্রমে ডাক্তারবাবু তাহার সর্বাঙ্গ পরীক্ষা করিয়া দেখিতে লাগিলেন। কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেল না। স্বাভাবিক মৃত্যু বলিয়াই ডাক্তারবাবু তখন মত প্রকাশ করিলেন। দারোগা বলিলেন, তা সন্দেহজনক কিছু নাই তো? ডাক্তার বলিলেন, না, সন্দেহজনক কিছুই নাই। তবে সার্টিফিকেট লিখিয়া দিন। ডাক্তারবাবু কাগজ কলম আনাইয়া যথারীতি সার্টিফিকেট লিখিয়া দিলেন যে স্বাভাবিক মৃত্যু হইয়াছে। দারোগার আজ্ঞানুসারে একজন কনস্টেবল তখন সন্ন্যাসীর কোমর হইতে চাবি অনুসন্ধান করিয়া তোরঙ্গটি খুলিল। সমস্ত জিনিসপত্রের মধ্যে বহু গবেষণা তত্ত্বে সন্ন্যাসীর নাম ধাম এসব কিছুরই কিনারা হইল না। কেবল বাটুয়ার মধ্যে টিকিটখানি যাহা পাওয়া গিয়াছিল তাহা হইতে এইমাত্র নির্ণয় হইল সন্ন্যাসী সিরাতু হইতে কলিকাতা যাইতেছিল। বাটুয়া হইতে টিকিট ছাড়া নগদ 10 টাকা আর কয়েক আনাও বাহির হইল। দারোগা বলিলেন, ভালোই হইল, ইহাতে দাহকার্য সমাধা হইবে, নইলে সরকার হইতে খরচটা লাগিত। কিন্তু মৃতদেহকে দাহ করে কে? দারোগা সকলকে জিজ্ঞাসা করিলেন, তা এই বাবাজি কোন দেশের লোক বলিয়া বোধ হয়? রাখাল শুনিয়াই বলিয়া উঠিল, বাঙালি। বলিয়াই তাহার মনে হইল, কেন বলিলাম, বলাটা ভালো হয় নাই। দারোগা জিজ্ঞাসা করিলেন, কেমন করে জানিলেন বাঙালি? রাখাল একটু থতমত খাইয়া বলিল, কি জানি, তবে মুখ দেখিয়া মনে হইয়াছিল বোধহয় বাঙালি, মুখটা যেন বাঙালি ধরনের। এই কথা বলিতে উপস্থিত সকলে একটু মনোযোগের সহিত মৃত ব্যক্তির মুখের পানে চাহিল। বাজারের একজন মহাজন রাম খেলন সাউ হঠাৎই বলিয়া উঠিল, এই সন্ন্যাসী কি আমাদের ছোটবাবুর ভাই? দুজনের মুখ ঠিক এক রকম। সকলেই তখন পর্যায়ক্রমে রাখালের ও মৃত সন্ন্যাসীর মুখের পানে চাহিতে লাগিল। অপর একজন বলিয়া উঠিল, ঠিক বলিয়াছ সাউজি, ওই মাথার জটা আর মুখে দাড়ি না থাকিলে ঠিক আমাদের ছোট বাবুর মতো দেখাইত। বড়বাবু বলিলেন, দুজনের বয়স গায়ের রং প্রায় একই রকম, মুখের ছাঁচও কতকটা মেলে।
দারোগাবাবু বলিলেন, হ্যাঁ, বেশ মেলে। কপাল ভুরু নাক দুজনের একই রকম, ওই কেবল রাখালবাবুর ঠোঁট সন্ন্যাসীর চেয়ে পালা। দাড়ির কাছটাও মেলে। দারোগা তখন হাঁ হাঁ করিয়া হাসিয়া বলিলেন, ছোটবাবু, সন্ন্যাসী যদি আপনার ভাই হয় তবে আপনি এই দাহকর্মের ভারটা নিন না। আমি এখন কোথায় লোক খুঁজে বেড়াবো বলুন। অনেকেই হাঁ হাঁ করিয়া হাসিয়া উঠিল। রাখাল না না বলিয়া সলজ্জভাবে গাড় নাড়িতে নাড়িতে সেই স্থান পরিত্যাগ করিয়া গেল। দ্বিপ্রহর পানি পাড়ে ও ভৃত্য চলিয়া যাইবার পর রাখাল সদর দরজায় খিল বন্ধ করিল, শয়নকক্ষে জানালাটাও বন্ধ করিল, তোরঙ্গটি খুলিয়া সন্ন্যাসীর থলিটি বাহির করিল। শব্দ না হয় এমন সাবধানতার সহিত টাকাগুলি বাহির করিয়া বিছানায় বসিয়া গণিতে লাগিল। 20 টাকা থাক সাজাইয়া ঠিক 25টা থাক হইল, 500 টাকা। রাখালের মনটা অনেক দিন পর আজ বেশ প্রফুল্ল। সে ভাবিতে লাগিল, এই 500 টাকা এবং পোস্ট অফিসে যাহা আছে এবং প্রভিডেন্ট ফান্ড হইতে যাহা পাওয়া যাইবে তাহাতে তাহার 3-4 বছর বেশ কাটিয়া যাইবে। কাহারও গলগ্রহ হইতে হইবে না। কাশী দশাশ্বমেধ ঘাটে সন্ন্যাসী সাজিয়াও ভিক্ষা করিতে হইবে না। এই 3-4 বছরে একটা কোনো কার্যকর্ম সে কি আর জুটাইয়া লইতে পারিবে না? অবশ্যই পারিবে। কিংবা এই টাকা লইয়া কোনো একটা ছোটখাটো দোকান করিলেও হয়। দোকান ফাঁদিয়া শেষে মূলধন নষ্ট হইবে না তো? দোকান না হোক, কোনরূপ ব্যবসা, চালানি কারবার। এই খুচরোপুরেই বেশ ভালো খাঁটি সস্তা ঘি পাওয়া যায়। 1000 টাকা সেই ঘৃত যদি কিনিয়া কলিকাতায় লইয়া যাওয়া যায় তবে খরচ বাদ কন্যা 200 টাকা মুনাফা থাকে। লাভ কিছু কম হইতে পারে, তবে টাকাটা নিশ্চয়ই ডুবিবে না। কিংবা কয়লার খনিতে গিয়া ঠিকাদারি লওয়া যাইতে পারে। কিংবা কলিকাতা হইতে 5-7 বাক্স তয়ারি জামা, কোট, বডিজ প্রভৃতি বাঙালির পছন্দ পারে ধুতি শাড়ি এইসব আনিয়া লাইনের প্রত্যেক স্টেশনে নামিয়া নামিয়া একদিন করিয়া থাকিয়া বিক্রয় করিলে বেশ লাভ হইবে। রেলের ছোট স্টেশনে যে সকল বাঙালি কর্মচারীরা থাকে তাহারা কাপড় জামার অভাবটা বড়ই অনুভব করে। স্থানীয় দোকানে পছন্দ মতো জিনিস পাওয়া যায় না। এক কলিকাতা হইতে আনাইয়া লওয়া তাহাও সবসময় সুবিধা হয় না, এবং নিজের চোখে দেখিয়া জিনিস পছন্দ করার উপায় থাকে না। রাখাল ভাবিতে লাগিল, তাহাই করিব, চাকরি আর করিব না। চাকরি করিয়া কে কবে বড় লোক হইয়াছে? হ্যাঁ, তবে ব্যবসা করিয়া অনেকেই বড় লোক হইয়াছে বটে। টাকাগুলি থলিতে ভরিয়া তোরঙ্গে রাখাল রাখিয়া একটু নিদ্রার আয়োজন করিল। কিন্তু বিছানায় শুইয়া চক্ষু বুজিয়া সে কেবলই কল্পনায় নিজের ব্যবসায়ের উন্নতি এবং সঙ্গে সঙ্গে জমিদারি ক্রয়, বাগানওয়ালা, দ্বিতল তিতল অট্টালিকা নির্মাণ প্রভৃতি হৃদয়গ্রাহী কার্যে 1 ঘণ্টা কাটাইয়া দিল। তাহার মাথা গরম হইয়া উঠিল। নিদ্রালাভের আশু সম্ভাবনা রহিল না। নিজের পাগলামিতে নিজেই লজ্জিত হইয়া রাখাল তখন উঠিয়া বসিয়া সরাই হইতে জল ঢালিয়া মাথা, কান ও মুখ ধুইয়া ফেলিল। একটি সিগারেট ধরাইয়া ভাবিল, একখানা বই টই পড়িতে পড়িতে ঘুম আসিবে এখন। বটতলার একখানা ডিটেকটিভ উপন্যাস হাতে করিয়া তুলিয়া ভাবিল, এ বই তো পড়া, আবার পড়িতে ভালো লাগিবে কি? তার চেয়ে বরং সন্ন্যাসী ঠাকুরের আত্মজীবন চরিতখানা পড়া যাক। দেখি না লোকটা কে, কি প্রকৃতির মানুষ ছিল। এই ভাবিয়া তোরঙ্গ হইতে খেরুয়া বাঁধা দপ্তরটি বাহির করিয়া বিছানায় শুইয়া শুইয়া রাখাল সেটি খুলিল। প্রথমে চিঠিগুলো খাম হইতে বাহির করিয়া দেখিল সবগুলো হিন্দি চিঠি, একখানাও পড়িতে পারিল না। ছিন্ন সংবাদপত্র একখানি হাতে তুলিয়া দেখিতে লাগিল। হঠাৎ চারিদিকে লাল কালি চিহ্ন দেওয়া একটা অংশে তাহার দৃষ্টি পতিত হইল।
সেই অংশে মফস্বল সংবাদের অন্তর্গত রাখাল পাঠ করিল, নদিয়া বাসুলিপাড়া বিগত 12ই জ্যৈষ্ঠ অত্যন্ত স্বনামধন্য জমিদার নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের আদ্য শ্রাদ্ধক্রিয়া মহাসমারোহে সম্পন্ন হইয়া গিয়াছে। চট্টোপাধ্যায় মহাশয়ের জ্যৈষ্ঠ পুত্র বহু বৎসর যাবৎ নিরুদ্দিষ্ট থাকায় তদীয় কনিষ্ঠ পুত্র শ্রীমান দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় শ্রাদ্ধাধিকারী হইয়াছিলেন। বৃষৎসর্গ ও দানসাগর যথারীতি সম্পন্ন হইয়াছিল। দিবসত্রয় ব্যাপী কাঙালি ভোজনে অনন্য 2 সহস্র কাঙালি ভোজন করিয়াছে। নবদ্বীপ, ভট্টপল্লী, বিক্রমপুর, রঙ্গপুর প্রভৃতি স্থানের বড় বড় অধ্যাপক পণ্ডিতগণ নিমন্ত্রিত হইয়া আসিয়া সভার শোভা বৃদ্ধি করিয়াছিলেন। রাখাল কাগজখানি পরীক্ষা করিয়া দেখিল, ইহা প্রায় 2 বছরের পুরাতন। আরেকখানি ছিন্ন সংবাদপত্র পরীক্ষা করিতেই রাখাল দেখিতে পাইল, বিজ্ঞাপন স্তম্ভের ভিতর নিম্নলিখিত বিজ্ঞাপনটির চতুর্দিকেই রেখাঙ্কিত। 100 পুরস্কার। গত বৃহস্পতিবার 19শে পৌষ মদীয় জ্যেষ্ঠপুত্র শ্রীমান ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় গৃহ হইতে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। শ্রীমানের বয়স 14 বৎসর, শ্যামবর্ণ, একহারা চেহারা, মাথায় বড় বড় চুল, গায়ে কালো সার্জের কোট, নেবু রঙের ডুরিদার শাল পরিধানে দেশি লাল ফিতাপার ধুতি, পায়ে চীনাবাড়ির স্প্রিংদার বার্গিস জুতা। যদি কেহ উক্ত বালকের সন্ধান বলিয়া দিতে পারেন, তবে তিনি ওপরে লিখিত পুরস্কার পাইবেন। শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জমিদার, বাসুলিপাড়া গ্রাম, পোস্ট দেওয়ানগঞ্জ, জেলা নদিয়া। অনুসন্ধান করিয়া রাখাল দেখিল, সেখানি 16 বৎসর পূর্বে প্রকাশিত একখানি বঙ্গবাসী। মনে মনে বলিল, বাবাজি দেখছি ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসে সন্ন্যাসী হয়েছিলেন, বড়লোকের ছেলে। এতদিন পর বোধহয় বাড়ি যাওয়া হচ্ছিল। কিন্তু কেন? বিষয় সম্পত্তি দখল করবার জন্য নাকি? জীবন চরিত্রটা তো তাহলে ভালো করে পড়তে হলো। রাখাল তখন আলস্যভাবে জীবন চরিত্রের পাতাগুলো উল্টাইতে লাগিল। দেখিল, প্রথম খণ্ডটা গল্পাকারে বিবৃত, দ্বিতীয় খণ্ডটা সমস্ত ডায়েরির আকারে লেখা। তবে প্রত্যেক তারিখের উল্লেখ নাই, মাঝে মাঝে ফাঁক আছে। পাতা উল্টাইতে উল্টাইতে রাখাল বলিল, বাবা, এই যে মহাভারত বিশেষ লিখেছে তো কম নয়, এত কে পড়ে? বরং শেষের দিকটাই দেখা যাক, কি উদ্দেশ্যে বাবাজি কলকাতা যাচ্ছিলেন। দ্বিতীয় খণ্ডে শেষাংশ পড়িতে পড়িতে রাখাল দেখিল, 1 মাস পূর্বে তারিখ দেয়া নিম্নলিখিত কয়েক ছত্র লেখা আছে। স্থির করিয়াছি, এ ব্যর্থ সন্ন্যাস পরিত্যাগ করিয়া পুনরায় গৃহস্থাশ্রমে ফিরিয়া যাইব। কিন্তু একটু দেখিয়া শুনিয়া যাইতে হইবে। দেখিবার প্রধান বিষয় আমার স্ত্রী বাঁচিয়া আছে কিনা, এবং যদি বাঁচিয়া থাকে তবে সে কি অবস্থায় আছে। যখন গৃহত্যাগ করিয়াছিলাম তখন সে 8ম বর্ষীয়া বালিকা, এখন 24 বর্ষীয়া পূর্ণ যুবতী। এই দীর্ঘকাল সে নিজেকে পবিত্র রাখিতে পারিয়াছে কি? ইহা তো সহসা বিশ্বাস হয় না। সুতরাং স্থির করিয়াছি বাড়ি যাইব। এই ছদ্মবেশে গিয়া কিছুদিন গ্রামে থাকিব, ঘুরিয়া ফিরিয়া বেড়াইব, সকল সংবাদ জানিতে পারিব। মঠের কি বন্দোবস্ত করিব তাহাই ভাবিতেছি। পাঠ শেষ করিয়া রাখাল কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল। বিছানায় একটু উচ্চ হইয়া উঠিয়া বালিশের ওপর বাম হস্তে ভর দিয়া রাখাল গভীর চিন্তায় মগ্ন হইল। কিছুক্ষণ এইভাবে অতিবাহিত হইলে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া আবার রাখাল চিত হইয়া শয়ন করিল। দ্বিতীয় খণ্ডখানির এক স্থানে হঠাৎ খুলিয়া এই অংশটি পাঠ করিল। অদ্য বঙ্গবাসীতে দেখিলাম, গৃহাশ্রমে যিনি আমার পিতা ছিলেন তিনি স্বর্গারোহণ করিয়াছেন।
মহা সমারোহে তাহার শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হইয়া গিয়াছে। এই সংবাদটি পাঠ করিয়া আজ আমার বুকে দারুণ ব্যথা বাজিয়া উঠিয়াছে। পূর্ব কথা সমস্ত মনে পড়িতেছে। কত সময় ভাবিয়াছি, গৃহস্থাশ্রম ত্যাগ করিয়া আমি ভালো করিয়াছিলাম কি? আমার অত্যাধিক জীবন যেরূপ পরিণতি প্রাপ্তি হইবে আশা করিয়াছিলাম, তাহার কিছুই হইল না। এদিকে পুরা দস্তুর বিষয়ই হইয়া উঠিয়াছি। মঠের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতেই অধিকাংশ সময় অতিবাহিত হয়। নিজের চরিত্রও নিষ্কলঙ্ক রাখিতে সমর্থ হই নাই। তবে কেন এই ভূতের বোঝা বহিয়া মরিব? কোন রিপুই তো দমন করিতে কৃতকার্য হই নাই। সেই দিন ভৃত্য তামাকু দিতে বিলম্ব করিয়াছিল। এই কারণে ক্রোধে অন্ধ হইয়া তাহাকে খড়ম ছুড়িয়া মারিয়াছিলাম। গত বছর মঠের এস্টেটের তহসিলদার যখন 1000 টাকা তছরূপ করিয়া পলায়ন করিল, তখন সেই 1000 টাকার শোকে 2-3 দিন ভালো করিয়া ঘুমায় নাই, আহারও করিতে পারি নাই। উৎকৃষ্ট পুরাতন বাসমতি চাউলের অন্ন, সুগন্ধি, গব্যঘৃত ভিন্ন আমার আহার হয় না। 3 সের দুগ্ধ জাল দিয়া 1 সের করিয়া সমস্ত দিন তাহার উপর যেটুকু সর পড়ে, সেই সরে মিষ্টির গুড়া মিশাইয়া বৈকালে জলযোগ করিয়া থাকি। আমি মহান তো। লোকে পরোক্ষে ভজানানন্দ স্থলে আমাকে ভোজনানন্দ বলিয়া উপহাস করে। শুনিয়া আমি কত রাগ করিয়াছি, কিন্তু কথাটা তো বড় মিথ্যা নহে। আদালতে মিথ্যা সাক্ষী দিয়াছি, মোকদ্দমা জিতিবার জন্য জাল দলিল পর্যন্ত নিজের তত্ত্বাবধানে প্রস্তুত করিয়াছি। কোন পাপটা করি নাই? আমার জীবনে ধিক। তাহার পর রাখাল পড়িয়া যাইতে লাগিল, আর পড়িতে পড়িতে দেখিল মঠের জীবনের সন্ন্যাসীর ধিক্কার উত্তরোত্তর বৃদ্ধি হইতেছে। শেষ হইবার কিছু পূর্বে পড়িল, আজ বঙ্গবাসী আসিয়াছে। খুলিয়া অভ্যাসমতো প্রথমেই মফস্বল স্তম্ভ অন্বেষণ করিলাম, বাসুলিপাড়ার কোনো সংবাদ আছে কিনা। দেখিলাম আজ নিদারুণ সংবাদই আছে। আমার কনিষ্ঠ ভ্রাতা দেবেন্দ্র আর ইহলোকে নাই। আমি যখন গৃহ ত্যাগ করিয়াছিলাম, তখন সে 1 বছরের শিশু। ভাবিতাম আমি চলিয়া আসিয়াছি, সে তো আছে, তাহার দ্বারাই পিতার বংশ রক্ষা হইবে, বিষয় রক্ষা হইবে। সে গেল। এখন বৃদ্ধা জননীকে কে সান্ত্বনা দিবে? কে সংসার দেখিবে? আমার পৈতৃক সম্পত্তি, বাৎসরিক লক্ষাধিক টাকা মুনাফার সম্পত্তিকে কে ভোগ করিবে? আমি কি চিরদিন এই মঠে বসিয়া এই বিড়ম্বিত জীবনযাপন করিতে থাকিব? কোথায় সাধন, কোথায় ভজন? কেবল বিষয় 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 চিন্তা। রসনা সেবা, এই মাটির দেহে সহস্র বিধানের পরিচর্যা আর ভণ্ডামি। যদি বিষয় চিন্তাতেই জীবন অতিবাহিত করিতে হয়, তবে আমার পৈতৃক বিষয় যাহা এই মঠের বিষয়ের অন্তত 20 গুণ, সেই বিষয় কি অপরাধ করিয়াছিল? কি করিব? এইসব ছাড়িয়া ছড়িয়া বাড়ি ফিরিয়া যাইব কি? আজ সমস্ত দিন তাহাই চিন্তা করিতেছি, কিন্তু কিছুতেই স্থির করিতে পারিতেছি না। ইহা 2 মাস পূর্বে লিখিত। 2-3 পৃষ্ঠা পরেই লেখা শেষ হইয়াছে। সন্ন্যাসীর নিজ পত্নীর চরিত্র পরীক্ষা করিবার মানসে গ্রামে গিয়া কিছুদিন ঘুরিয়া বেড়াইবার সংকল্প পূর্বধৃত মত লিপিবদ্ধ করিয়াছে। রাখাল খাতা বন্ধ করিয়া বিছানা হইতে উঠিল। সেই স্বল্পায়তন কক্ষখানির মধ্যে পদচারণ করিতে করিতে অনেকখানি চিন্তা করিল। একবার খোলা জানালার কাছে দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়া থাকে, কিন্তু তাহার চক্ষু বাহিরের কিছুই দেখিতে পায় না। একবার তাহার মুখে যেন বিষাদে ছায়া ঘনাইয়া আসে, আবার যেন সে আশঙ্কায় অভিভূত হইয়া পড়ে, আবার একটু প্রফুল্ল ভাব ধারণ করে। তাহার মুখে যেন একটা বিদ্রূপের হাসি ফুটিয়া উঠিল।
প্রায় 1 ঘণ্টা কাল অতীত হইল। রাখাল আবার শয্যার ওপর বসিল। নিজ অবনত মস্তক 2 হস্তে চাপিয়া ধরিয়া মনে মনে বলিল, আমি যাব। এই বিষম প্রলোভন দমন করা আমার সাধ্য নয়। লক্ষ টাকা আয়ের জমিদারি, যুবতী স্ত্রী, একটা মিথ্যা কথার দ্বারাই আমি লাভ করিতে পারি। যে এতক্ষণ চিতায় পুড়ে ছাই হইয়া গেছে, তাহার বয়স আর তাহার গায়ের রং, তার চেহারা সমস্তই আমার মতো। 16 বছর অদর্শনের পর কার সাধ্য আমার জুয়াচুরি ধরে? তার জীবন চরিত্র আমার হাতে, তাতে প্রত্যেকটি খুঁটিনাটি কথা পর্যন্ত লেখা আছে। সেখানে আমি মুখস্থ করে নিলে কার সাধ্য আমাকে সন্দেহ করে? রাখাল, তুমি মরো, মরো, মরে ভবেন্দ্র হয়ে জন্মগ্রহণ করো। চৈত্র মাসের প্রথম সপ্তাহ, কিন্তু ইতিমধ্যেই এবার বেশ গ্রীষ্ম পড়িয়া গিয়াছে। বেলা 10টার সময় কলিকাতার উত্তরাংশেও কোনো সদর রাস্তা দিয়া রেশমি ছাতা মাথায় এক যুবক ধীরে ধীরে চলিতেছিল। লোকটি অত্যন্ত সুপুরুষ, মুখে চোখে রূপ যেন ঝলমল করিতেছে। তাহার বেশবিন্যাসেও বাহারে ছড়াছড়ি, মস্তকে তরঙ্গায়িত কেশের বড় বাহার, অঙ্গে পাঞ্জাবি পিরিহানের বাহার, পায়ে লপেটা জুতার বাহার, জুতার উপর বসনের সুকুঞ্চিত প্রান্তভাগের বাহার, যেন লুটাপুটি খাইতেছে। লোকটির বয়স 32, বড়জোর 33 হইতে পারে। যুবকের নাম খগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পিতা কলিকাতা সমাজে একজন বিখ্যাত ধনী ছিলেন। তাহার মৃত্যুতে অল্প বয়সে খগেন্দ্র তাহার অগাধ সম্পত্তির অধিকারী হয়। কিন্তু সেই সব গিয়ে আছে। খগেন্দ্র এখন এক প্রকার নিঃস্ব। লক্ষ টাকা খরচ করিয়া একটা থিয়েটার খুলিয়াছিল, সেই থিয়েটার ফেল হইয়া গিয়াছে। একসময় এক রাত্রে খগেন্দ্র 500 টাকা বাগান খরচ করিত, সেই সকল এখন তাহার স্বপ্নবৎ। এখন দায়ে পড়িয়া সে অপেক্ষাকৃত সংযত চরিত্র, কিন্তু অর্থ লালসা তাহার মনে রাবণের চিতার মতো জ্বলিতেছে। গত বছর একটা বড় রকম জাল করিয়া বেঙ্গল ব্যাংক হইতে অনেক টাকা আত্মসাৎ করিবার চেষ্টা ছিল, ধরাও পড়িয়া যায়। পুলিশ কোর্টে সঙ্গীন মোকদ্দমা উপস্থিত হয়। তথা হইতে দায়রা সরপদ হইয়াছিল, কিন্তু বৃত্তিপুণে অনেক কষ্টে অব্যাহতি পাইয়াছে। হা ভগবান, যাহার বহিরাবন এমন শ্রীমণ্ডিত করিয়া পাঠাইয়াছ, তাহার অন্তর্দেশ এমন অসার পদার্থে গঠিত করিলে কেন? কিয়ৎ চলিয়া খগেন্দ্র গলির মোড় পাইল। মাথা তুলিয়া গলির নামটি পাঠ করিল। পকেট হইতে একখানি কাগজ বাহির করিয়া একবার মাত্র দেখিয়া সেই গলির পথে নম্বর খুঁজিতে খুঁজিতে অগ্রসর হইল। ক্রমে একটি পীতবর্ণের দ্বিতলা বাটির সম্মুখে দাঁড়াইয়া পকেট হইতে কাগজখানি বাহির করিয়া আবার নম্বরটি মিলাইল। উপরিতলের কক্ষ হইতে খোলা জানালা দিয়া হারমোনিয়ামের সুর লহরী ভাসিয়া আসিতেছিল। খগেন্দ্র বদ্ধ দ্বারে করাঘাত করিতে লাগিল। ভিতর হইতে শব্দ আসিল, কে গা? খগেন্দ্র বলিল, খুলেই দেখো না। দ্বার খুলিয়া একজন ঝি আত্মপ্রকাশ করিল। খগেন্দ্র মুখখানে চাহিয়াই বিস্ময়ে সে কিয়ৎক্ষণ অবাক হইয়া রহিল। খগেন্দ্র বলিল, কনক এই বাড়িতে থাকে? ঝি অস্পুষ্ট স্বরে বলিল, আপনি কে? আমি যেই হই না, কনকের এই বাড়ি তো? হ্যাঁ। খগেন্দ্র ভেতরে প্রবেশ করিতে উদ্যত হইল। ঝি আত্মসম্বরণ করিয়া বলিল, দাঁড়ান, কি চান আপনি? যা চাই তোমার মনিবের কাছেই বলবো। বলিয়াই খগেন্দ্র আরও 2 পদ অগ্রসর হইল। ঝি বলিল, এখন একটু এখানে থাকুন, আমি আগে খবর দিই। আপনার নাম কি বলুন? খগেন্দ্র একটু চিন্তা করিয়া বলিল,
নাম না বললে ওপরে যেতে পারবো না? না। তোমার মনিব যে দেখছি মস্ত মেম সাহেব হয়েছেন। বলগে যাও সোনার হরিণ। ঝি বলিল, সোনার হরিণ? আপনার নাম বলবো সোনার হরিণ? খগেন্দ্র একটু হাসিয়া বলিল, একসময় ওই দলে আমি সোনার হরিণ বলে বিখ্যাত ছিলাম। বলগে, বললেই চিনতে পারবে। পাশে একটি ক্ষুদ্র কক্ষে টেবিল ও খান্দই চেয়ার রাখা ছিল। ঝি খগেন্দ্রকে সেইখানে বসিতে অনুরোধ করিয়া ভেতরে গেল। খগেন্দ্র না বসিয়া সেই হারমোনিয়ামের সুরসঙ্গতের সঙ্গে কণ্ঠ মিলাইয়া গুনগুন স্বরে গান গাহিতে লাগিল। কয়েক মুহূর্ত পর হারমোনিয়াম থামিয়া গেল। ঝি নামিয়া আসিয়া বলিল, উপরে চলুন। খগেন্দ্র উপরে গিয়া দেখিল সদ্যাস্নাতা আলুলায়িত কুন্তলা কনকলতা হারমোনিয়ামের টুল ছাড়িয়া উঠিয়া দাঁড়াইতেছে। প্রবেশমাত্র সে বলিয়া উঠিল, আসুন আসুন, আজ কি সুপ্রভাত। কেমন আছেন? ভালো আছি। তুমি এই গলির ভেতর এই খনির তিমির গর্ভে আশ্রয় নিয়েছ কতদিন? এই বছরখানেক হলো। সেই বাড়িতে থাকতে লোকে ভারী বিরক্ত করত। আপনি তো জানেনই, অভিনেত্রী হলেও আমার মনের গতি একটু অন্যরকম। আমি গোলমাল ভালোবাসি নে। বেশ বেশ, দুটো পান আনতে বলো তো। কনক উঠিয়া গিয়া ওপরের বারান্দায় দাঁড়াইয়া ঝিকে পান আনিতে আদেশ করিল। ফিরিয়া আসিয়া বলিল, তামাক দেবে কি? না, আমার কাছে সিগারেট আছে। বলিয়া স্বর্ণনির্মিত একটি সিগারেট কেস পকেট হইতে বাহির করিয়া খগেন্দ্র একটি সিগারেট কনকলতাকে দিলে আরেকটি নিজে ধরাইলে। রূপার ডিবায় ভরিয়া ঝি পান আনিয়া দিল। কিয়ৎক্ষণ গ্রীষ্মাধিক্য ও অন্যান্য বিষয়ক কথোপকথনের পর খগেন্দ্র বলিল, আজকাল কি করছো তুমি? বেকার বসে আছি। মাঝখানেক হলো থিয়েটারে চাকরি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তাই শুনলাম যদুর কাছে। কি হয়েছিল? ম্যানেজারের সঙ্গে বকাবকি হয়েছিল। কেন? ব্যাপারটা কি হয়েছিল কি জানেন? শাহজাহানের রিহার্সাল হচ্ছিল। আমাকে দিয়েছিল জাহানারার পাঠ। শুরুতেই এক জায়গায় শাহজাহান আমাকে বলেছিল, বেচারি মাতৃহীনা পুত্রকন্যারা আমার, তাদের শাসন করব কোন প্রাণে জাহানারা? ওই চেয়ে দেখো, ওই ফটিকে গঠিত দীর্ঘ নিঃশ্বাস, ওই তাজমহলের দিকে চেয়ে দেখো। এখন কবিরা তাজমহলকে স্ফটিকে গঠিত দীর্ঘ নিঃশ্বাস বলে বর্ণনা করছেন। কেমন কি না? খগেন্দ্র বলিল, হ্যাঁ, ইংরেজিতেও তাজমহলকে মর্মর গঠিত স্বপ্ন বলে বর্ণনা করা হয়েছে। তাই তো। তেমনি বাঙালি কবি ভাবের রং আরও একটু চড়িয়ে স্ফটিকে গঠিত দীর্ঘ নিঃশ্বাস বললেন। শোক যেন মূর্তি ধারণ করেছে। চমৎকার না? নিশ্চয়ই। এখন হয়েছে কি জানেন, ছাপাখানার ভূতেরা ছাপার বইখানিতে ওই দীর্ঘ নিঃশ্বাস কথাটির দুই পাশে দুটি বন্ধনী ছেপে দিয়েছে। অর্থাৎ ওটা যেন পতন ও মূর্ছা কিংবা বেগে প্রবেশ, ওই জাতীয় একটা ব্যাপার। তাই মনে করে ম্যানেজার মহাশয় শাহজাহানকে শেখাচ্ছেন ওই স্ফটিকে গঠিত পর্যন্ত বলে হুসহুস করে একটা বড় রকম দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে, তারপর আবার বলে যেতে হবে, ওই তাজমহলের দিকে চেয়ে দেখো, ইত্যাদি। আচ্ছা, এটা বাঁদরামি নয়? অবশ্যই। অপরাধের মধ্যে আমি তাই ম্যানেজারকে বলেছিলাম। আর এই না শুনে ম্যানেজার একেবারে চোটে লাল। এত বড় আস্পর্ধা, আমায় তুই বাঁদর বললি? এই বলে চেঁচামেচি আরম্ভ করে দিলে। আমার মেজাজটিও তো রাজা রানীর ভাষায় বলতে গেলে নিতান্তই মধুমত্ত মধুকরের মতো নয়, তা জানেনই তো। আমিও খুব কড়া কড়া শুনিয়ে দিয়ে
চাকরিতে লাথি মেরে বাড়ি চলে এলাম। তারপর তারপর লোকের পর লোক পাঠাতে লাগলো, কিন্তু আমি আর কিছুতেই নড়ছি নে। আমি বসে আছি গভীর হিমালয়ের মতো। বলিয়া অভিনেত্রী নিজ মুখভাব অত্যন্ত গম্ভীর করিয়া কয়েক মুহূর্ত নত নেত্রে বসিয়া রহিল। এই ক্ষণিক অভিনয়টুকু শেষ করিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। খগেন্দ্র সেই হাসিতে যোগ দিল। হাসিয়া থামিলে কনক বলিল, তারপরে আজ কি মনে করে আগমন বলুন দেখি? বোধহয় 2 বছর আপনার দেখা পায়নি। একটু কাজেই এসেছি, একজন ভালো অভিনেত্রী খুঁজছি। কনক উচ্ছ্বসিত স্বরে বলিল, আবার থিয়েটার খুলবেন নাকি? খগেন্দ্র ঈষৎ হাসিয়া বলিল, যদি খুলি তুমি আমার থিয়েটারে চাকরি নেবে? নেব না, নিশ্চয়ই নেব। আপনার থিয়েটারেই তো প্রথম আমার হাতে খড়ি। তখন তো আমার নাম কেউই জানত না। সত্যি খুলবেন? খগেন্দ্র ঈষৎ হাসিয়া বলিল, না, এবার থিয়েটার নয়। তবে অভিনেত্রী খুঁজছেন কেন? একটু কাজ উদ্ধার করবার জন্য। তুমি বেকার বসে আছো শুনে তোমার কাছে এসেছি। যতদিন আমার কাজে থাকবে আমি মাসে 200 টাকা করে তোমায় মাইনে দেব। যদি আমার কাজটি সফল করে দিতে পারো তাহলে বেশ ভারী রকম বকশিস পাবে। ব্যাপারটা কিছুতেই না বুঝিতে পারিয়া কনক সবিষয়ে জিজ্ঞাসা করিল, আমায় কি করতে হবে? বেশি কিছু নয়, পাড়াগায়ে মাস কতক একজন বড়লোকের পুত্রবধূর সহচরী হয়ে তোমায় থাকতে হবে। অধিকতর বিস্মিত হইয়া বলিল, কার সহচরী হতে হবে? ব্যাপার কি? খগেন্দ্র তখন পকেট হইতে একখানা বাংলা সংবাদপত্র বাহির করিয়া একটা বিজ্ঞাপন কনকলতাকে পাঠ করিতে দিল। বিজ্ঞাপনটি এইরূপ, কর্মখালি। অত্র এস্টেটের শ্রীযুক্তেশ্বরী বধূরানী মহোদয়ের জন্য একজন সৎ কুলজাতা সহচরীর প্রয়োজন, যিনি ভালো রকম বাংলা লেখাপড়া জানেন এবং অবসর সময়ে চিত্ত বিনোদনের জন্য সঙ্গীত আদি করিতে সুপটু, অথচ নিষ্ঠাবতী হিন্দু রমণী। নিঃসন্তান বিধবা হইলে আরও ভালো হয়। তাহার আবেদনই সর্বাগ্রে গ্রাহ্য হইবে। অসন বসন ব্রতাদি নিয়ম প্রভৃতির উপযুক্ত ব্যয় অত্র এস্টেট হইতেই নির্বাহ হইবে। তাহা ছাড়া মাসিক 25 হিসাবে জলপানি দেওয়া যাইবে। কর্মপ্রার্থীগণ 2 জন পদস্থ ব্যক্তির স্বাক্ষরিত প্রতিষ্ঠানসহ সত্বর আবেদন করুন। শ্রী রঘুনাথ মজুমদার, ম্যানেজার, বাসুলিপাড়া এস্টেট, পোস্ট দেওয়ানগঞ্জ, জেলা নদিয়া। কনকের পাঠ শেষ হইলে খগন বলিল, আমি চাই তুমি ওই পদের জন্য দরখাস্ত করো, তারপর সেখানে গিয়ে মাস কতক সহচরী হয়ে থাকো। কুঞ্চিত করিয়া কনক বলিল, আমি কিছুই বুঝতে পারছি নে, আপনার মতলব কি? ওই বধূরানী আপনার কেউ হয় নাকি? হয় না। যদি হইয়ে দিতে পারো তাহলে আমার কার্যসিদ্ধি হয়। কি হইয়ে দিতে পারি? স্ত্রী, সে বিধবা। যদি তার সঙ্গে আমার বিবাহ ঘটিয়ে দিতে পারো তাহলে ভালো রকম ঘটকালি পাবে। শুনিয়া কনক গালে হাত দিয়া বলিল, হো মা, বিধবা বিবাহ করিবেন? এতদিন বিয়ে না করে শেষে এই কার্য? আপনার এই মতি কেন হলো খগেনবাবু? দেখতে কি বড় সুন্দরী নাকি? তাকে আমি কখনো চোখে দেখিনি। তবে যদি সে কালো কুৎসিত হয়? হলোই বা কুৎসিত, কালো কুৎসিত মেয়েকে কি কেউ বিয়ে করে না? একটি অঙ্গুলি গালের উপর স্থাপন করিয়া নত নেত্রে কিয়ৎক্ষণ স্তব্ধ থাকিবার পর মৃদু হাসি হাসিয়া চক্ষু তুলিয়া কনকলতা বলিল, অনেক টাকা আছে বুঝি? আপনি একটা দাও মারবার চেষ্টায় আছেন নয়?
পাগল, আমি সেই চরিত্রের লোক? আমি শুধু বিধবা বিবাহ করে বাংলাদেশকে একটা দৃষ্টান্ত দেখাবো বলে মনে করেছি। মাথা নাড়িয়া কনক বলিল, বকেন কেন? বাংলাদেশের জন্য তো রাত্রে আপনার ঘুম হচ্ছে না। বলি, ওই বউরানী কি অত্র এস্টেটের মালিক? 16 আনার। আয় কত? বছরে 1,00,000 টাকা হবে। কনক তখন বিজয় নির্ণয়ে হাস্য করিয়া বলিল, তাই বলুন, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। তা সে হিন্দু ঘরের বিধবা, অমনি চট করে আপনাকে বিয়ে করতে রাজি হবে কেন? চট করে রাজি হলে তোমার দ্বারস্থ হয়েছি কেন? তোমায় সেখানে গিয়ে তার মনটির ওপর ধীরে ধীরে অল্পে অল্পে নিজের অধিকার বিস্তার করতে হবে। খুব সাবধানে তোমায় অগ্রসর হতে হবে। প্রথমে বিধবা বিবাহের সমর্থন খানকতক উপন্যাস, এই যেমন রমেশ দত্তের সংসার, এইগুলো পড়ে শোনাতে হবে। কথা প্রসঙ্গে বিধবা বিবাহ জিনিসটাকে বেশ ভালো রং দিয়ে চিত্রিত করে তার মনশ্চক্ষুর সম্মুখে তোমায় ধরতে হবে। কলকাতায় এখন কত বড় বড় ভালো ভালো লোক বিধবা বিবাহ সমর্থন করছেন, এইসব সংবাদ কথা কৌশলে তাকে জানাতে হবে। এইরকম করে তিলে তিলে তার প্রতিকূল মনকে অনুকূল করে আনতে হবে। এ বড় কঠিন কার্য, প্রথম শ্রেণীর আর্টিস্ট ভিন্ন অন্য কেউ পারবে না। তাই কনক, আমি তোমার শরণাপন্ন হয়েছি। অভিনেত্রী এই কথায় একটু আত্মপ্রসাদ অনুভব করিল, বলিল, আচ্ছা, আমি চেষ্টা করব। কোনো রকম দায়ে বিপদে পড়ব না তো খগেনবাবু? দায় বিপদ কিসের? তোমায় খুনও করতে হবে না, জালও করতে হবে না, চুরিও করতে হবে না, দায় কিসের? তুমি মুখের কথা বলবে মাত্র। আর আমার ভাগ্য যদি নিতান্তই মন্দ হয়, তবে বড়জোর সে তোমার ওপর অসন্তুষ্ট হয়ে তোমায় বিদায় করে দেবে। তা করবে। তুমি ঘরের ছেলে, অর্থাৎ ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে। কনক বসিয়া ভাবিতে লাগিল। খগেন্দ্র সিগারেট কেসটি খুলিয়া আরেকটি সিগারেট কনককে দিল, একটি নিজে আবার ধরাইল। এইভাবে নীরবে প্রায় 2-3 মিনিট কাটিল। কনক তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা, তার বয়স কত শুনেছেন? খবর পেয়েছি 23-24। কতদিন বিধবা হয়েছে? বলতে গেলে আজন্ম বিধবা। যখন 8 বছর বয়স, তখন তার বিবাহ হয়। মাস 2 পর তার বালক স্বামী নিরুদ্দেশ হয়ে যায়, আর তারপর থেকেই 14 বছর সে সধবার বেশিই ছিল। 2 বছর হলো তার শ্বশুরের মৃত্যু হয়েছে। শ্রাদ্ধে বড় বড় পণ্ডিতেরা এসেছিলেন। তাঁরা বিধান দিলেন যে যে ব্যক্তি 14 বছর নিরুদ্দেশ, সে মরে গেছেই ধরতে হবে। কুশপুত্তল দাহ করে তার শ্রাদ্ধ করা আবশ্যক। তাই হলো। তা সেই অবধি, অর্থাৎ 2 বছর বৌরানী বিধবা বেশ ধারণ করেছে। সংসারে আর কে কে আছে? এক বুড়ো শাশুড়ি, একটি দেওয়ার ছিল, সেও মরে গেছে। আর কেউ নেই। একলা থাকতে পারে না, তাই ওই কাগজে বিজ্ঞাপন দিয়েছে। কনকলতা সংবাদপত্রখানি উঠাইয়া বিজ্ঞাপনটি দ্বিতীয়বার পাঠ করিল, বলিল, আচ্ছা, আমি না হয় নিষ্ঠাবতী হিন্দু বিধবা সেজে দরখাস্ত করলাম। আমাকে যে চাকরিটা দেবে তার স্থিরতা কি? স্থিরতা অবশ্য নেই, তবে সম্ভাবনা খুব বেশি। যদি ব্রাহ্ম বা খ্রিস্টান মেয়ে চাইতো, তাহলে ভালো লেখাপড়া জানে, গাইতে বাজাতে পারে, অথচ গরিবের ঘরের ভালো মেয়ে পেতে পারত। কিন্তু নিষ্ঠাবতী হিন্দু বিধবাটি হবে, অথচ ভালো লেখাপড়া, গান বাজনাও জানবে। এমন সোনার পাথরবাটি কোথায় আছে? তুমি দরখাস্ত করলে নিশ্চয়ই তোমার হবে। আচ্ছা, 25 জলপানি বলছে কেন? বেতন বললে পাছে রূঢ় শোনায়, হিন্দুর মেয়ে রাজি না হয়।
দুজন বড় বড় লোকের প্রতিষ্ঠাপত্র চাই যে লিখেছে, তার কি হবে? আমি জোগাড় করে দেব, তার জন্য চিন্তা নেই। কবে দরখাস্ত করতে হবে? যত শীঘ্র হয়। আমি একটা মূসাবিধি প্রস্তুত করে এনেছি। এই বলিয়া খগেন্দ্র 4 পৃষ্ঠা লেখা একখানি চিঠির কাগজ বাহির করিয়া কনকের হাতে দিল। কনক সেটি পাঠ করিতে লাগিল, আর মাঝে মাঝে হাসিয়া উঠিতে লাগিল। বলিল, উফ, এত মিথ্যে কথাও আপনি লিখেছেন খগেনবাবু। কনকের পাঠ শেষ হইলে খগেন্দ্র বলিল, বলো, তুমি রাজি? কনক বলিল, আমায় আজ সারাদিনটা সময় দিন, আমি ভেবে চিন্তে সন্ধ্যাবেলায় আপনাকে বলবো। খগেন্দ্র ঘড়ির পানে চাহিয়া দেখিল, প্রায় 11:30। উঠিয়া দাঁড়াইয়া বলিল, বেশ, মূসাবিদ্যাটা তুমি রাখো, ভেবে চিন্তে দেখো। যদি দরখাস্ত করায় স্থির করো তবে ওটা ভালো করে নকল করে রেখো, সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। কনকলতাও উঠিয়া দাঁড়াইল, হাসিতে হাসিতে বলিল, আচ্ছা, ভেবে দেখি। বসুন বসুন, বরফ দিয়ে 1 গ্লাস শরবত আনতে বলছি, খেয়ে যান। যদি এই কাজে হাত দিই আর সফল হই, তাহলে ঘটকালিতে কি পাবো বলুন দেখি? খগেন্দ্র বলিল, তুমি বলো। কনক চাপা হাসি সহিত বলিল, 20,000, আর কলকাতায় একখানা ভালো বাড়ি। তথাস্তু বলিয়াই খগেন্দ্র ঝির হাত হইতে শরবতের গ্লাস লইল। কনক বলিল, আমার মাথা গরম হয়ে গেছে, আর একটা সিগারেট দিন। সিগারেট দিয়া শরবত পানান্তে খগেন্দ্র প্রস্থান করিল। বৈকালে একটু ঘুরিয়া 2খানি প্রতিষ্ঠাপত্র সংগ্রহ করিয়া সন্ধ্যার পর খগেন আবার ফিরিয়া আসিল। দেখিল কনক দরখাস্তখানি নকল করিয়া রাখিয়াছে। সেইখানি লইয়া বলিল, আমার মূসাবিদ্যাটা? কনক বলিল, ওটা আমার কাছেই থাক না। তুমি নিয়ে কি করবে? আমি রেখে দেব। খগেন্দ্র একটু হাসিল, বলিল, যদি বেইমানি করে তোমার ঘটকালিতে ফাঁকি দিই, তাই আমার হাতের লেখার বিরুদ্ধে একটা প্রমাণ সংগ্রহ করে রেখে দিলে। কনক হাসিয়া বলিল, না খগেনবাবু, তা নয়, আপনার হাতের একটা চিহ্ন থাকল। খগেন বলিল, বেশ, রেখে দাও, কোনো ভয় করো না, তোমায় আমি ফাঁকি দেব না। যেন চোরেদের মধ্যেও বিশ্বাস বলে একটা জিনিস আছে, নইলে কি চোরেদের ব্যবসা চলে? বলিয়াই খগেন্দ্র বিদায় গ্রহণ করিল। গঙ্গার ওপরেই বাসুলিপাড়ার বাবুদের সুপ্রশস্ত বাসভবন। বাটির পশ্চাতে অনেকটা স্থান ঘিরিয়া অন্তঃপুরের বাগান, তাহাতে দেশি ও বিলাতি ছোট বড় নানা জাতীয় ফুল ফলের গাছ, পাতাবাহারের গাছ, লতা মণ্ডপ শোভা পাইতেছে। বাগানটি গঙ্গাতীর পর্যন্ত প্রসারিত। ফল ও ফুল গাছ ছাড়াও অনেকগুলো অন্যান্য গাছও আছে, বরং গঙ্গার কাছাকাছি এই সকল গাছেরই প্রাচুর্য। স্থানে স্থানে মর্মরমণ্ডিত আসন বেদিকা। ভোর হইবা মাত্রই একটি বিধবা যুবতী অন্তঃপুরের দ্বার খুলিয়া বাহির হইলেন। তাহার পরিধানে একখানি শ্বেত বস্ত্র, গাত্রে নামাবলী জড়ানো। যুবতীর মুখের উপর উষার আলোক পড়িয়া সেই কমনীয় মূর্তি কমনীয়তর করিয়া তুলিল। তাহার দক্ষিণ হস্তে একটি ফুলের সাজি, বাম হস্ত রিক্ত। ইনি আর কেহ নহেন, বাসুলিপাড়ার জমিদার বাটির বধূরানী শ্রীমতী ইন্দুমতী দেবী, আপাতত সমস্ত সম্পত্তির একমাত্র স্বত্বাধিকারিণী। তাহার পশ্চাৎ পশ্চাৎ পৌরবয়স্কা একজন ঝিও বাহির হইল। তাহার হস্তে বস্ত্রাদি ও গামছা রহিয়াছে। বৌরানী ধীরে ধীরে বাগানের পথ অতিক্রম করিয়া ঘাটের দিকে অগ্রসর হইতে লাগিলেন। ঝিও পশ্চাৎ পশ্চাৎ চলিল। উভয়েই নীরব।
গাছে গাছে পক্ষীকুল উচ্ছ্বসিত কণ্ঠে প্রভাতী গাহিতেছে। মৃদু সমীরণ ফুলবাস আহরণ করিয়া দিকে দিকে খেলিয়া বেড়াইতেছে। বাগানের প্রান্তভাগে পরস্পর সংলগ্ন দুইটি বাঁধাঘাট, একটি পুরুষদিগের জন্য, অন্যটি অন্তঃপুরিকাগণের ব্যবহার্থে। প্রস্তর নির্মিত সোপানবলী অবতরণ করিয়া জলমধ্যে প্রবেশ করিয়াছে। উভয় ঘাটের মধ্যভাগে পাথরে গাঁথা উচ্চ ব্যবধান। বৌরানী যখন ঘাটের প্রথম সোপানে পৌঁছিলেন তখনও উষালোক অস্পষ্ট। সেখানে দাঁড়াইয়া দেখিতে পাইলেন জল হইতে 2-3টি সোপান ঊর্ধ্বে কি একটা পদার্থ যেন পড়িয়া রহিয়াছে। তাহা মনুষ্য কি কোনো জন্তু কি কাষ্ঠখণ্ড ভালো করে নজর হইল না। বহুরানীর মনে একটু ভয়ও হইল। সেইখানে থমকিয়া দাঁড়াইয়া মুখ ফিরাইয়া ঝিকে বলিলেন, হাবার মা, শিগগির আয়। হাবার মা সেইখান হইতে 10-12 হাত পশ্চাতে ছিল। এই কথা শুনিয়া দ্রুত গতি আসিয়া বলিল, কেন বৌরানী? বৌরানী অঙ্গুলি দ্বারা জলের দিকে দেখাইয়া বলিলেন, ওটা কি পড়ে রয়েছে বল দেখি। হাবার মার বয়স 50 পার হইয়াছিল। সে কেবল দেখিল কালো রকম লম্বা রকম কি একটা পড়িয়া রহিয়াছে। বলিল, ও মা, তাই তো, ওটা কি গো বৌরানী? আমি তোকেই তো জিজ্ঞেস করছি। যা দেখিনি, কাছে গিয়ে দেখে আয় কি পড়ে রয়েছে। কি ওটা? হাবার মা চক্ষু কপালে তুলিয়া বলিল, না মা, আমি যেতে পারব নি মা, কামড়ায় যদি। বৌরানী একটু বিরক্ত হইয়া বলিলেন, মরণ, কামড়াবে কেন? বাঘও নয়, ভাল্লুকও নয়। তবে কি ওটা? আচ্ছা, তুই না পারিস, আমি গিয়ে দেখছি। এই বলিয়া বৌরানী সোপান অবতরণ করিতে উদ্যত হইলেন। ঝি তাহার বস্ত্রাঞ্চল ধরিয়া ফেলিয়া বলিল, যেও নি মা, যেও নি, ওটা কোনো জানোয়ার জলে ভেসে এসেছে, কিংবা হয়তো কুমির ডাঙায় উঠে গা শুকোচ্ছে। যদি কামড়ায় তো আর বাঁচবে না। বৌরানী সবলে ঝির হস্ত হইতে অঞ্চল মুক্ত করিয়া লইয়া সাবধানে সোপান অবতরণ করিতে লাগিলেন। ঝিও তাহার পশ্চাৎ পশ্চাৎ 4-5টা সিঁড়ির ব্যবধানে নামিতে লাগিল। বৌরানী যত অগ্রসর হইতে লাগিলেন ততই সেই পদার্থটি স্পষ্টতর হইয়া মনুষ্য মূর্তিবৎ প্রতীয়মান হইল। নিকটে গিয়া দেখিলেন একজন স্ত্রীলোক। তাহার মুক্তকেশ মুখবক্ষের ওপর পতিত রহিয়াছে। বৌরানী ডাকিলেন, ওগো, কে গা তুমি? কোনো উত্তর নাই। ঝি পৌঁছিয়া বলিল, ও মা, যা মনে করেছি তাই, জলে মরা ভেসে এসেছে। তা হতভাগী ছাড় কপালি, ভেসে ডাঙায় উঠবার আর জায়গা পেলি নি? উঠলি কিনা শেষে আমাদেরই ঘাটে। বৌরানী বলিলেন, ঝি, বোধহয় মরেনি। ওই দেখ, বুকের ওপর যে চুলগুলি পড়ে রয়েছে সেগুলো একটু একটু উঠছে নামছে। বুকটি বোধহয় দুরু দুরু করছে। হাবার মার ক্ষীণচক্ষু স্পন্দনটুকু দেখিতে পাইল না। বলিল, হ্যাঁ, বৌরানী যেমন কথা, ও নাকি বেঁচে আছে। বৌরানী আরও কাছে গিয়া স্ত্রীলোকটির ললাট ও বুক হইতে চুল সরাইয়া হস্ত দ্বারা পরীক্ষা করিলেন। দেখিলেন দেহে এখনও উত্তাপ আছে। বুকটি বাস্তবে কি ধুক ধুক করিতেছে। বলিলেন, হাবার মা, এ বেঁচে আছে, শিগগির দৌড়ে বাড়ি যা। একে বাড়িতে তুলে নিয়ে যাবার জন্য লোকজন ডেকে আন, আর কাউকে ছুটিয়ে দে ডাক্তার আনবার জন্য। যা যা, শিগগির যা, যত শিগগির পারিস। হাবার মা তখন, ও কি বিপদ হলো গো, হে হরি, রক্ষে করো, এই বলিতে বলিতে বাগানের ভেতর দিয়া সাধ্যানুসারে দৌড়তে আরম্ভ করিল। হাবার মা গামছা ও বস্ত্রাদি ঘাটের উপর ফেলিয়া গিয়াছিল। বৌরানী সেইগুলি লইয়া
স্ত্রীলোকটির সিক্ত বস্ত্র কষ্টে মোচন করিয়া লইলেন। গামছা দিয়া যথাসাধ্য তাহার গাত্র মার্জনা করিয়া একখানি শুষ্ক বস্ত্র তাহাকে পরাইয়া দিলেন। তাহার পর স্বীয় অঞ্চল দিয়া আবার তাহার সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন। ততক্ষণে একটু আলো হইয়াছিল। দেখিলেন তাহার গ্রীবার পশ্চাৎভাগ ব্যাপিয়া মাল্যের আকারের একটা রক্ত বর্ণচিহ্ন পড়িয়াছে। চর্মের স্থানে স্থানে ক্ষত হইয়া অল্প অল্প রক্তপাত হইতেছে। ইতিমধ্যেই হুম হুম করিয়া 4 জন বেহারা একটা পালকি আনিয়া ফেলিল। বৌরানীর ইঙ্গিত পাইয়াই মৃতকল্প স্ত্রীলোকটিকে পালকিতে উঠাইয়াই তাহারা বাটির দিকে ছুটিল। বৌরানীও ক্ষিপ্র চরণে তাহাদের পশ্চামিনী হইলেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।